এই রাজশাহীর মশাগুলোই বেয়াদব, অসভ্য মার্কা। কত বড় সাহস এদের আমার কত বড় সাহস এদের আমার বউকে চুমু খায়, আমার অধিকারে ভাগ বসায়। কথাগুলো বলে দুর্য পাশ ফিরে থাকলো পৃথার পানে। মেয়েটা এখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার পানে। দুর্য ধমকে উঠল পৃথাকে, দাঁত কিরমির করে বলল, তাড়াতাড়ি কাগজে সইটা করে আমাকে উদ্ধার করো, আমার এই মামলাগুলোকে সহ্য হচ্ছে না। আকস্মিক ধমকে পৃথা কেঁপে উঠল। দুর্যের বলা শেষ কথাটা বোধগম্য না হলেও মুখ খুলে কিছু জিজ্ঞাসাও করলো না, আর সামনে রাখা কলমটা হাতে নিয়ে কাগজে খসখস ধ্বনি তুলে সই করে দিল দ্রুত। ব্যাস, দুর্য এবং পৃথার আইনি বিয়োগ শেষ এবার। দুর্যের চিন্তা অনেকটাই কমল এবার। নিশ্চিন্ত মনে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। উকিলের সাথে শেষ একবার হাত মিলিয়ে এবং তার পাওনা পরিশোধ করে বেরিয়ে এলো অফিসের বাইরে। রাত বেড়েছে কিছুটা, চারিদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে, অন্ধকারেরা গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারে বুক চিরিয়ে হাইওয়ে ধরে সাঁই সাঁই করে গন্তব্যের পানে ছুটে চলেছে দুর্যোধের গাড়িটা। সামনে ড্রাইভিং সিটে বসে আরুষ গাড়ি চালাচ্ছে, আর পিছনের সিটে রয়েছে দুর্য আর পৃথা। তখন উকিলের অফিস থেকে বেরিয়ে গাড়িতে চেপে বসেছিল তারা তিনজন, আর গার্ডসরা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। দুর্য আর পৃথা পাশাপাশি বসলেও দুজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ। অবশ্য এই দূরত্বটা রেখেছে পৃথা নিজে। দুর্য আর আগ বাড়িয়ে বলেনি কিছু, এমনি মেয়েটার ওপর থেকে কম ধকল যায়নি, তাই নিশ্চুপভাবেই সবটা মেনে নিয়েছে সে। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজে মনোনিবেশ করলো মোবাইলে। খানিক সময় করালো দুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো পৃথার পানে। মেয়েটা গাড়ির সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কি স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। দুর্যের দৃষ্টি মুগ্ধ হলো। হৃদস্পন্দন বাড়ল তরতর করে, হৃদয়ে নিষিদ্ধ অনুভূতিরা চনমনে হয়ে উঠল। ইস, এসব কি ভাবছে সে? একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নেবে? পরক্ষণে দুর্যের হৃদয় হানা দিল মেয়েটা তার স্ত্রী। আর স্ত্রীকে ভালোবাসা নিশ্চয়ই সুযোগ নেওয়া নয়। দুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটিকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। দুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো একবার আরুষের পানে। ছেলেটা সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম নমনীয় শরীরখানা! দুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরে স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তে। নিষিদ্ধ চাওয়ারা চনমনে হয়ে গ্রাস করলো মন মস্তিষ্কে। দুর্য ঢোক গিলল, নিজেকে সংযত করার চেষ্টা চালালো, কিন্তু বরাবরের মতোই হৃদয় তার বিরুদ্ধে অবস্থান করছে। সে সান্নিধ্য চাইতেই বউয়ের দুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এ তো দেখছি পোলট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণ রাখতে দিল না। এবারে দুর্য নিজেকে সংবরণ করলো না, ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল আরুষকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি একধানে গাড়ি চালিয়ে যাচ্ছে। দুর্য আরও সুযোগ পেল। বউয়ের শুরু হলো নরম কোমরখানে নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহুবন্ধনে। এই প্রথম প্রথম কোনো নারীকে এত কাছ থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে দুর্য। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বইয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে। আজ প্রথম বইয়ের এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীত লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেস দেখা যাচ্ছে। একবার ভাবলো না, আজ এই পর্যন্তই থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে। কিন্তু মন মানছে না। পিতার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে দুর্যোগে। আবার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটু কাঁপছে। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা মাস্তানকে মেরে শুইয়ে দিল, তখন তো হাঁটু কাঁপলো না। আর এখন মুরগির বাচ্চার মতো একটা বউয়ের সাথে একটু উষ্ণ সময় কাটতে এসে হাঁটু কাঁপছে। দুর্য রেগে গেল, হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকেই কেটে পানিতে ভিজিয়ে রাখবো বেয়াদব। কাপাকাপিটার জায়গা পাস না। থামলো দুর্য, গোল গোল চোখে নিজের হাঁটু দুটোর পানে তাকিয়ে বলল, এই, তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙুল তোলার জন্য কাপাকাপি করছিস না তো? এইসব কাপাকাপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জেগে নেই, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। দুজন ধাতস্থ করলো নিজেকে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বইয়ের মুখ পানে। মনের মধ্যে একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পমান অষ্টজোড়া ছোঁয়ালো বইয়ের কপালে। ব্যাস, দুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা তো জনগণের জানা কথা। এবারে আর দুর্যের কাঁপাকাঁপি হলো না। হৃদয় বেশ উষ্ণ অনুভূতি নিয়ে একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেলো বইয়ের কোমল গাল দুখানে, নাকের ডগায়, বন্ধ হওয়া চোখের পাপড়িতে। এরপর এরপর বাকি রয়েছে পিঠারে পদ্ম পাপড়ি নেই গোলাপি কোমল অষ্টজোড়া। এই অষ্টের স্বাদ কেমন হবে? নিশ্চয়ই মিষ্টি উষ্ণময় অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর ওষ্ঠে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অভিভূত হলো ছেলেটার। ঘোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম ওষ্ঠর পানে।
এই তো, আর একটু হলেই দুজনে ওষ্ঠের মিলন ঘটবে। তুর্য নিজের ওষ্ঠ ও বইয়ের নরম ওষ্ঠের ছোঁয়া পাবে। ঠিক তখনই তড়াক করে চোখ মেলে তাকালো পৃথা। তুর্যকে এত নিকটে দেখে বিস্মিত হলো মুহূর্তে। তুর্য বিস্ময়ের চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তে মেয়েটার চোখ খুলতে হলো। আর একটু ঘুমালে কি এমন হতো? দুইজনই চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দূরে সরে গেল দুজন। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আপনি আমার ঘুমের সুযোগ নিচ্ছিলেন ব্রিটিশ অশুভ পুরুষ। তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতো বইয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কিনে ঝাড়ি খেতে হবে। তবে সে নির্লজ্জ। আরুষ না থাকলে এসবে তার কিছুই আর যায় আসতো না। বইয়ের ঝাড়ি খেতে খেতেও টপাটপ বইয়ের গালে 2-4টা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতেই ভেঙে গেছে, কিন্তু এই বেটা আরুষের সম্মুখে বইয়ের ঝাড়ি খাওয়াটাও দৃষ্টিকটু। এক প্রকার মান ইজ্জতের দফা রফা। না, বয়সে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সম্মুখে নিজের মান ইজ্জত এভাবে হারানো যায় না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভিতরেই দাপন করলো দুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, আমি তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার? ছি বউ, কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত যেতে তো সময় নিবে, তা নয় গাড়ির মধ্যেই। এইটুকু তর্স হইল না তোমার? কথাটা বলে দুর্য নিজের চোখ মুখে লজ্জানো ভাব ফুটিয়ে তুলল। লাজুক স্বরে বলল, ইস, আমার এখন লজ্জা লাগছে। এই মুখ আমি আরুষকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে বলল, সে আবার কি করলো? সে তো ঘুমেছিল এতক্ষণ। পৃথা হতবাক সরেই বলল, আমি কি করলাম? তাছাড়া আপনি আমার এত কাছাকাছি এসেছিলেন, আমি না। দুর্য তাকালো পৃথার পানে, নিচে সিটের দিকে ইশারা করে বলল, চেয়ে দেখো, আমি আমার সিটের সাথেই বসেছিলাম, তখন কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে। অর্থাৎ তুমি আমার দিকে এসেছো, আমি তোমার দিকে ততটা আগাইনি। এখন তুমিই বলো, কে কার কাছাকাছি গিয়েছিল? পৃথা তাকালো নিজের অবস্থানের পানে। স্মরণে আনার চেষ্টা করলো দুর্যের থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গভীর চিন্তাভাবনা সে খুঁজে পেলেও পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল। অর্থাৎ সে গিয়েছে দুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। ইস, সে ঘুমের মধ্যেই কিনা একজন পুরুষের নিকটে ভাবে চলে গিয়েছিল। দুর্য তাকে কি ভাবলো? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে। এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা। আমতামতা করে বলল, উম, না মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম বোধ হয়। দুর্য ঠোঁট কামড়ে হাসলো, নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে, এই বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরাই তো। পৃথা আর কিছু বললো না। গাড়ির জানালার পানে মুখ করে তাকালো বাইরের দিকে। দুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস পৃথার দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল। তারপর নিজের হাত বানিয়ে পৃথাকে তার সিট থেকে সরিয়ে নিজের কাছে টেনে এনেছিল। তাই তো মেয়েটাকে এভাবে চুপ করে দেওয়া গেল, নয়তো তার মতো একজন সুপুরুষের মান ইজ্জতের এখন তফারফা হয়ে যেত। প্রায় শেষ রাত। ঢাকার মতো ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গভীর ঘুমে নিমজ্জিত। দুর্যোধের গাড়িটা মাত্র এসে থামল চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুত ওই গাড়ি থেকে নেমে পড়ল দুর্য। পৃথা গোল গোল চোখে তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা মাঠ দেখেই মেয়েটা আন্দাজ করে নিল দুর্যোধের অর্থবৃত্ত সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে দুর্যোধের মতো হয়তো এত নয়। মেয়েটার হৃদয় কেমন ভয় করে না এলো। বিয়েটা 7 বছর আগে হলেও শ্বশুরবাড়িতে তার আসা এই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানে নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে? এত কিছুর পর তাকে মেনে নিবে তো, নাকি জীবনে নেমে এসে নতুন কোনো যন্ত্রণা পৃথার ভাবনার মধ্যেই তার এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তা ভাবনা ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করলো না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরুষও এসেও দাঁড়িয়েছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেলটা চাপলো। একবার, দুইবার, তিনবার, না, কেউই খুলছে না। হয়তো গভীর নিদ্রায় মধ্য বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষাই করলো না। পকেট থেকে নিজের মুঠোফোনটা বের করে কল লাগালো কাউকে। কল ধরার সাথে সাথে শুধু এইটুকু বলল, তাড়াতাড়ি দরজা খোলো। মিনিট দুয়েকের মধ্যে বন্ধ দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুম জড়িত চোখ মুখের একজন যুবককে। বলিষ্ঠ দেহে একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে আর পরনে 3/4 প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদলে অনেকটা তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্যের থেকে একটু কম। হবে নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এ ছেলে তো দেশে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে রয়েছে তুর্য ও পৃথার পানে। তুর্য ভ্রু কোঁচকাল, কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তোর দামড়ার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়া তৌফিক, আমি ভিতরে ঢুকবো।
ভাইয়ের কথায় টনক নড়ল তৌফিকের, নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখিয়ে নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়িঘড়ি হয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়ালো। তুর্য সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে। আদেশের সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। কথাটা বলে তুর্য লম্বা লম্বা পা ফেলে গেল ভেতরের দিকে। একবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামালো তার। এত রাতে যদিও মা বাবার কক্ষে ভাবে ঢোকার দিতে ইতস্তত লাগছে, তবু উপায় নেই। তুর্য আলতোভাবে টোকা দিল বন্ধ দরজায়, মৃদুর স্বরে ডাকলো, মা, মা। ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না। এবার তুর্য একটু জড়িয়ে টোকা দিল দরজায়, গলা বাড়িয়ে ডাকলো। মা, ও মা। এরপর যে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেই চমকালেন না একটু, বরং বিরক্তি নিয়ে বললেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। কই, এতদিন পর বাড়িতে ফিরেছে, মা একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করবে, শার্ট ভেজাবেন, তা নয়। আচ্ছা, এটা তার নিজের মা তো? মাঝে মাঝে সন্দেহ লাগে তোর যে। সে যাই হোক, এখন অত কিছু ভাবার তো সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরেছি মাত্রই, সাথে তোমার। এইটুকু বলতে তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যি তারই মা তো? পরক্ষণে তুর্যের হৃদয়ে কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘসিটি বেগমের বংশধর হতো। এর দ্বারা সব সম্ভব। সেই বহুকাল আগে ঘসিটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল করিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সে তুলনায় তার বংশধররা তো কিছুই করছে না। তুর্য সময় নিল বেশি। থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছি, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসব? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলের বউকে একটু বরণও করতে পারলাম না। তাহমিনা বেগমের চোখ বড় বড় হলো। অবিশ্বাস্য কণ্ঠে বললেন, সত্যি তুই পৃথাকে নিয়ে এসেছিস? তুর্য ওপর নিজ মাথা নাড়লে মুখে বলল। হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন। চোখে মুখে তার ঘুম ঘুম ভাবটা কেটে গেল এক মুহূর্তে। খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে? এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব কাজ করে বেড়াস। তুর্যের চোখ ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো না নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠেই বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি মা। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো। ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পৃথাকে নিয়ে আসছিস? বিয়াদব! কথাটা বলে থামলেন তাহমিনা বেগম। হন্তন্ত হয়ে ছুটলেন পৃথার পানে। ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এখনো কথায় তুর্য অবাক না হয়ে পারল না। বেচারা এতদিন পর বাড়িতে ফিরল, সেদিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের। অথচ পুত্রবধূর জন্য দর দরে শেষ নেই। একদম লাফিয়ে চলে গেল পুত্রবধূর নিকট। তার ছেলে না থাকলে ছেলের বউটা আসত কোথা থেকে শুনি। তুর্য মায়ের পিছু পিছু ছুটল। ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে মা, এতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত বেশ। তাহমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল। ঘসিটি বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বাসার কক্ষে। এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘোমটা মাথায় নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয়ের প্রশান্তিতে অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে। গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা? দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যেই তাহমিনা বেগমের হাঁকটাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলে বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজার দাঁড়ানো কালো শাড়ি পরিয়ে তার রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, জায়দের সাথে নিয়ে ছুটলেন বরণডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পর বাড়ির চৌকাঠে পা দিয়েছে। তাকে কি আর বরণ না করে ঘরে তুলে যায় নাকি? ঘরে যা ছিল তা দ্বারা এই অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে নিলেন বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটিলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণডালা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালেন পিতার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজে সবাই তাকে আপন করে নেবে।
এই শেষ রাতে উঠে হুলস্থুল বাঁধিয়ে বরণ করে নিবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মালো ভয়টা উবে গেল। কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপরে, নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, সেই কবে দেখেছিলাম তোকে। কথাটা বলি আবারও পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার একগানে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিটা দিন আমি কুমড়ে মরেছি, ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি, হয়তো তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক, দেরিতে হলেও আমার ছেলেটার সুবুদ্ধি হয়েছে একটু, তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পিছন থেকে শোনা গেল মোজাম্মেল চৌধুরীর কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে তিনি বললেন, মেয়েটাকে কি দরজার সম্মুখে দাঁড় করিয়ে রাখবে নাকি? এমনি কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথায় টনক রইল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন, দেখেছিস, তোকে এতদিন পর কাছে পেয়ে আমি সব কিছুই ভুলে বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম। পৃথার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালে তুর্যের মেজ কাকার মেয়ে ইরার পানে। আদেশের সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা তো ইরা। মেয়েটা কতটা পথ জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়ার প্রয়োজন। মায়ের কথায় ভ্রুতে কুঁচকে এলো তুর্যের। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করল, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে। স্বাভাবিক কণ্ঠে বললেন, কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত, তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত, ওর এখনও 18 বছর হয়নি, তাই তোমরা আপাতত আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পিতার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বউর থেকে আলাদা থাকতে হবে? 18 বছরের অপেক্ষা করতে হবে? না, এরা আর ভালো হতে দিল না তুর্যকে। রাজ্যে থেকে ফেরার পথে ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরে ভালো হয়ে যাবে সে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরেছে, একটা ভার্তিকতার ব্যাপার স্যাপারও তো আছে। কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য আর ভালো হওয়া হলো না তুর্যে। ছেলেটা উঠে দাঁড়ালো। মায়ের কথায় বিরোধিতা করে সে বলল, অসম্ভব। এত যুদ্ধ করে বউ এনেছি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্যও একা থাকতে পারবো না। পৃথা ভর গেল। হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জতার ন্যায় অকপটেই বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্যের লজ্জা না লাগলেও পৃথার লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ মানুষ। বাবা মা চাচা চাচিকে তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস পৃথা এমন কিছু বলতে পারলো না। আজ এত বছর পর প্রথম এ বাড়িতে এসেছে, তাও নতুন বউ হিসেবে। এখনই এসব কথা বলে মোটেও শোভা পায় না তার। পৃথা নিজের লজ্জা নিয়ে নত মস্তকে বসে হলো। তাহমিনা বেগম ছেলের এহেন বেলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলে আগে তো এতটা বেলা ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন থেকে আজ এই 2 দিনই ছেলের নির্লজ্জ ধাঁচের কথায় বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে। বিরক্তি নিয়ে বললেন, এসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না তোমার? এখন এসব নির্লজ্জ ধাঁচের কথা বন্ধ করে নিজের রুমে যাও, ঝামেলা করো না। তুর্য তাকালো মায়ের পানে। দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেই ঝামেলা করছি না মা, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছি কি আলাদা থাকার জন্য নাকি? তাহমিনা বেগম তেতে উঠলে ধমকের সুরে বললেন। তুর্য! তুর্য ততটা পাত্তাই দিল না মায়ের ধমকে। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা, তোমার বউকে বারণ করো। তোমার বউ আর একটাবার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করে দেব। মোজাম্মেল হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে মা ছেলের কাণ্ডে। যেমন মা তেমন তার ছেলে, দুইজনই কেউ কারোর থেকে কম যায় না। কিন্তু এর মাঝখানে ফেসে গেলেন মোজাম্মেল হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে পিতার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের থেকেও তাকে আলাদা করে দিবে, তার মানে করবেই করবে। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া থাকতে হবে। মোজাম্মেল হক তাকালেন স্ত্রীর পানে, আমতামতা করে বললেন, বলছিলাম কে তাহমিনা? ব্যাস এইটুকু বলেই থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলের হয়ে সুপারিশ করবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা আলাদা থাকবে, তার মানে আলাদা থাকবে। তুর্য তেতে গেল, ক্রোধিত কণ্ঠে বলল,
7 বছর পর দেশে ফিরেছিলাম, বউয়ের খোঁজ করেছি, তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করেছি আমার বউয়ের কথা। একটা মানুষ আমাকে সাহায্য করনি। এখন যখন নিজের যোগ্যতায় খুঁজতে খুঁজতে বউকে পেয়েছি তখন উঠে পড়ে লেগেছো আমাকে বউয়ের থেকে আলাদা করতে। তা তো আমি হতে দেব না। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শাসিয়ে বললেন, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো তুর্য। আর তাছাড়া আমি তো তোমাকে তোমার বউয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা থাকতে বলিনি। ওর 18 বছরও হোক, তারপর না হয় একসাথে থাকবে। আর তো মাত্র কয়েকটা দিন। তুর্যের মেজাজ গরম হলো। 10 বছর বয়সে মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে সবাই মিলে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারো বিবেকে বাঁধেনি। এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর পক্ষে পাঠানোতে বিবেকে বাঁধছে। 18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে। কি অমায়িক যুক্তি এদের! আচ্ছা, যখন যদি তুর্য বিয়ের আসর ছেড়ে বিদেশে না যেত, পিতার সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? হ্যাঁ, একজন 10 বছরের মেয়ের কোনো শারীরিক চাহিদাও নাই, থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনে সে যদি তখন নিজের শারীরিক চাহিদাকে নিয়ন্ত্রণ না করতে পারত, তখন কি হতো? নিশ্চয়ই মুগ্ধ হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশাহারা হলো, শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে আমার কক্ষেই থাকবে, দেখি কে আটকায়। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, বাবা মা চাচা চাচিদের সম্মুখে তোমার এসব কথা বলতে একটুও লজ্জা করছে না তুর্য? নির্লজ্জ ছেলে একটা। তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, ঘষিটি বেগমের ছেলে তো, তাই লাজ লজ্জা একটু ছোটবেলা থেকেই কম আমার। তাহমিনা বেগম ছেলেকে চোখ রাঙালেন, শাসিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না, বেয়াদব ছেলে। এত বছর বিদেশের মাটিতে থেকে লাজ লজ্জা ছোট বড় সব জ্ঞান কি গুলিয়ে ফেলেছো নাকি? তুর্য পাত্তা দিল না মায়ের কথায়। এগিয়ে গিয়ে সে পৃথার এক হাত চেপে ধরল নিজের হাত দ্বারা। স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে চলো তো বউ, কতটা পথ জার্নি করে এসেছি, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তুর্য এহেন বেলাজ কথায় হতবাক হলেন উপস্থিত সবে। তাহমিনা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, পরক্ষণে নাক মুখ কুঁচকে বললেন, বেলাজ নির্লজ্জ ছেলে! এতক্ষণ কি বললাম তোমার কানে যায়নি? পৃথা তোমার সাথে তোমার রুমে থাকবে না। ওর জন্য আমি অন্য রুমের ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। তুর্য তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি নির্লজ্জ হতে পারি মা, কিন্তু শরমহীন নই। তাই এখনো বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যাইনি। দয়া করে তুমিও আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। তাহমিনা বেগম আর কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। এতক্ষণ ধরে তো কম বললেন না, তবুও তার বিলাত ছেলেকে শোনাতে পারলেন না কিছু। তার এক কথা বইয়ের আলাদা থাকবে না, এরপর আর কী বা বলার থাকতে পারে? তুর্যের হয়তো লাজ লজ্জা নাও থাকতে পারে, কিন্তু তার তো আছে। তারপর এতক্ষণ কম যুদ্ধ তো চালালেন না তিনি। তাহমিনা বেগমের ভাবনার মধ্যে তুর্যের ছোট ভাই তারেক এগিয়ে এলো ভাইয়ের পানে। এতক্ষণ যে দাঁড়িয়েছিল এখানে, গোলগোল চোখে দেখছিল পরিস্থিতি, কিন্তু ভাইয়ের শেষ কথাটা আর দাঁড়িয়ে থাকতে পারলো না তারেক। এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, মাথা চুলকে প্রশ্ন করলো, নির্লজ্জ আর শরমহীন কি আলাদা ভাই? এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি? তুর্য সরু দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, ঠান্ডা কণ্ঠে বলল, নির্লজ্জ শব্দটা 4টা অক্ষর দ্বারা গঠিত এবং শব্দের শেষে যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে। আর শরমহীন শব্দটা 5টা অক্ষর দ্বারা গঠিত এবং পুরো শব্দটাতে কোনো যুক্ত বর্ণ নেই। ভাইয়ের কথা শুনে ভাবাচারে খেয়ে গেল তারিক। পৃথিবীর থেকে বছর খানেকের বড় হবে সে। এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা। শ্রেণীতেও মেধাবী হিসেবে বেশ নাম ডাকা আছে তার, কিন্তু এত পড়াশোনা আর এত বইয়ের মধ্যেও নির্লজ্জ আর শরমহীন শব্দের এমন কোনো পার্থক্য কখনো খুঁজে পাননি। ছেলেটা গভীর চিন্তায় নিমগ্ন হলো, এতদিন তার পড়াশোনা ভুল ছিল, নাকি তার বিলেত পাশ করা ভাই ভুল বলছে? তুর্য এর মধ্যে পিতার হাত ধরে টান লাগালো, আবারও বলল, রুমে চলো বউ। পিতা হাঁসফাঁস করছে, লজ্জা লাগছে তার। তাহমিনা বেগম এত করে বললেন দুজনের আলাদা রুমে থাকার কথা, সেখানে সে কিভাবে ড্যাং ড্যাং করে তুর্য রুমে গিয়ে থাকবে? তাছাড়া তুর্যকে চিনেই বা কয়দিন সে? যতই বিয়ে হোক, এইভাবে হঠাৎ এক পুরুষের সাথে এক কক্ষে একসাথে থাকতে যে কোনো মেয়েরই ইতস্তত লাগবে। তার উপর যদি হয় আবারও আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা। পিতা ঠায় দাঁড়িয়ে রইল, তুর্যের টানাটানিকে উপেক্ষা করে এক পাও এগুলো না সে। তুর্যের ভ্রুদে কুঁচকে এলো, তীক্ষ্ণ কণ্ঠে সে পৃথাকে বলল, তুমি আমার সাথে আমার রুমে যাবে, নাকি আমি এবার সত্যি সত্যি কোলে নিব তোমায়? পিতা শিউরে উঠল। সে বেশ জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে, যখন বলেছে কোলে নিবে, তখন সে কথা তুর্য রাখবেই রাখবে।
স্থানকাল পাত্র কোনো কিছু বিবেচনা করবে না সে। পৃথা আর চোখে একবার তাকালো উপস্থিত সবার পানে। এতগুলো মানুষের মধ্যে কোলে নিলে তাকে হয়তো আরও বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হবে। প্রথম দিন শ্বশুরবাড়িতে ঢুকেই মা নিজেদের দফারফা হয়ে যাবে নির্ঘাত। তার থেকে এই মুহূর্তে তুর্যের কথা শুনে স্ত্রীও বলে মনে হলো পৃথার। মেয়েটা তুর্যের পিছু পিছু পা বাড়ালো। তুর্যের ওষ্ঠে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। সে পৃথার এক হাত বগল দেওয়া করে তাকালো মায়ের পানে, ওষ্ঠে হাসি বজায় রেখেই বলল, দোয়া করো মা, বিশাল এক যুদ্ধ শেষে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। তাহমিনা বেগম তেতে উঠলেন। তুর্যের পানে তেড়ে বললেন, হতচ্ছাড়া, দাঁড়া তুই, এক চড়ে তোর হাসি আমি বের করে দিচ্ছি বেয়াদব। মায়ের কথা শুনে তুর্য নিজের পায়ের গতি বাড়ালো। বলা তো যায় না কখন সে পিছন থেকে তার বউকে টেনে ধরে। ব্যস্ত হয়ে ছেলেটা পৃথাকে নিয়ে কেটে পড়ল। দ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দিল। তাহমিনা বেগম গর্জুলেন আরও। ছেলের সাথে না পেরে তাকালেন স্বামীর পানে, ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখলে দেখলে তোমার কীর্তিকলাপ। মোজাম্মেল চৌধুরী এগিয়ে এলেন স্ত্রীর পানে, তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা, রাগ করো না তাহমিনা। অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেশার ফল করতে পারে। তাহমিনা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে, দাঁতে দাঁত চেপে বললেন, এই তোমার লাই বিয়ে পেয়েই ছেলেটা এমন বকেছে, যেমন বাপ তেমন তার ছেলে। মোজাম্মেল চৌধুরী মনে মনে ভেঙচি কাটলেন, চিৎকার করে বলতে চাইলেন, ওখানে যেমন বাপ তেমন তার ছেলে হবে না, হবে যেমন মা তেমন তার ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো, যেন মায়ের কার্বন কপি। মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলতে পারলেন না মোজাম্মেল চৌধুরী। পুরুষ মানুষ বাইরে যতই বাঘ হোক না কেন, স্ত্রীর সম্মুখে তারা সর্বদাই বিড়াল। মোজাম্মেল চৌধুরীও তার ব্যতিক্রম নয়। বাইরে কত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে ওঠা বসা তার, অথচ বাড়িতে বউয়ের সম্মুখে কণ্ঠে কথা বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ রেগে আছে, তাতে কিছু বললে ছেলেকে রেখে তো তাকেই গরম তেলে ভাজা ভাজা শুরু করবে। মোজাম্মেল চৌধুরী মনের কথা মনেই চেপে রাখলেন, ব্যস্ত হলেন স্ত্রীকে শান্ত করতে। কক্ষে ঢুকিয়ে হাঁপাতে লাগলো ধৈর্য, যেন কত বড় লড়াই করে ফিরেছে সে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে ঠিক করলো ছেলেটা। অতঃপর স্বাভাবিক কণ্ঠে পৃথাকে বলল, যাও, ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। পৃথা শুনলো তুর্যের কথা, কিন্তু গেল না ফ্রেশ হতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসকুস করছে মেয়েটা। তখন পরিবারের ওপরে অভিমান করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল পৃথা। মোবাইলটা পর্যন্ত সাথে আনা হয়নি। এই শাড়ি ছেড়ে সে ফ্রেশ হয়ে একটু কোমল পোশাক তো আরও পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি ছেড়ে পরবে কি? কিছুই তো আনা হয়নি। মুখ ফুটে তুর্যকেও বলতে পারছে না কিছু। লোকটা আবার কি না কি মনে করে। তাছাড়া এখন অবধি তুর্যের সাথে ততটা ফ্রি নয় সে। সাধারণ কিছু বলতে গেলে অস্বস্তি লাগে। পৃথাকে ফ্রেশ হতে যেতে না দেখে তারপরে তাকালো তুর্য। হয়তো বুঝলো মেয়েটার উসকুসের কারণ। তুর্য পকেট থেকে মোবাইল বের করলো, কাউকে কল করে শুধুমাত্র বলল, লাগেজগুলো রুমে দিয়ে যা। খানিক সময় অতিবাহিত হতেই দরজায় ঢোকা পড়ল। তুর্য দরজাটা খুলে দিতেই আরও দুটো বড় বড় লাগেজ নিয়ে ঢুকলো ভিতরে। লাগেজ দুটো দিয়ে নিঃশব্দে আবারও বেরিয়ে গেল সে। তুর্য একটা লাগেজ এগিয়ে দিল পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পৃথা অবাক হলো, এই লোক তার জামা কাপড় কখন আনলো? আর তুর্য জামা কাপড় চাইলেই যে তার পরিবার লাগেজ ভরে দিয়ে দিবে তেমনটাও তো না। পৃথা অবাক হয়েই খুললো লাগেজটা, সাথে সাথেই চমকে উঠল। এগুর তার আগের কোনো জামা কাপড় না, সব একদম নতুন। শাড়ি, থ্রি পিস, প্লাজো, টি শার্টেই ভরপুর লাগেজটা। পৃথা বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কণ্ঠে অবাকতার রেস নিয়ে বলল, এসব আপনি কোথায় পেলেন? তুর্য হাসলো, মোহনীয় কণ্ঠে বলল, তোমার জন্য কিনেছি। পৃথা কিছু বলার ভাষা পেল না। কেমন যেন ভালো লাগলো তার বিষয়টা। এই দৃষ্টিতে চেয়ে রইল তুর্যের পানে। তুর্য দুষ্টু হাসলো। পৃথার পানে একটু এগিয়ে বলল, তোমারই বর, সারা দিন রাত দেখতে পারবে, আপাতত ফ্রেশ হয়ে এসো। পৃথা লজ্জা পেল, চট করে মাথাটা নুয়ে ফেলল সে। লাগেজ থেকে একটা থ্রি পিস নিয়ে ব্যস্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পৃথা। তুর্য ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল টোসল সেরে খাবার নিজের কক্ষে ফিরে এলো। দরজা খুলে ভিতরে ঢুকতেই থমকে গেল ছেলেটা। এ কি রূপ পৃথার! গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে মেয়েটা, মুখটাও ভীষণ স্নিগ্ধ লাগছে। চোখ মুখে এখনো মুক্ত দানার ন্যায় ছিটে ফোটা পানির দেখা মিলছে। তুর্যের কেমন ঘোর লেগে যাচ্ছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগতে পারে আগে জানা ছিল না তুর্যের। যদি জানা থাকতো তবে ওই বিদেশের মাটিতে এত বছর সে পড়েই থাকতো না। পড়াশোনার চাঙ্গে তুলে ঠিক ছুটে আসতো বউয়ের কাছে। তুর্যের ঘোরের মধ্যেই তার পানে এগিয়ে এলো পৃথা, ইতস্তত করে বলল, আপনি ফ্রেশ হয়েছেন? তুর্যের ঘোর কাটলো। পৃথার পানে এক পলক তাকিয়ে বলল, হুম।
থামলো তুর্য, একটু এগিয়ে তার হাত ধরে রাখা খাবারগুলো টেবিলের উপর রেখে বলল। খেতে এসো তাড়াতাড়ি। পৃথার খিদে পেয়েছিল এমনিও, খাবার দেখে খিদে যেন আরও বেড়ে গেল। সে কখন খেয়েছে, তারপর যদিও গাড়িতে তুর্যের জোড়াজুতি একটু খেয়েছিল, তো হঠাৎ পরিবার ছেড়ে আসা, নতুন মানুষের সাথে নতুন স্থানে গমন, অপরিচিত স্থান, বিভিন্ন চিন্তাভাবনায় ভালোভাবে খেতে পারেনি। পৃথা বিরক্তি করল না, চুপচাপ খেয়ে নিল তুর্যের সাথে। তবে বিপত্তি বাঁধল খাওয়া দাওয়া শেষে ঘুমানো নিয়ে। এখন পৃথা ঘুমাবে কোথায়? তুর্যের সাথে ঘুমাবে? কখনো না। একে তো অপরিচিত এক পুরুষের সাথে এক বিছানায়, ভাবতেই শরীর শিউরে উঠছে পৃথার। বুকের মধ্যে হাঁসফাঁস অনুভব হচ্ছে। তারপর তুর্য সাথে থেকে 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ করেছিল। ওই বিয়েটার যেমন তুর্যের কোনো দোষ ছিল না, তেমনি পৃথারও তো দোষ ছিল না। তাহলে তাকে কেন শাস্তি পেতে হয়েছিল? মানুষজন কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল? শুধুমাত্র তুর্য ছেড়ে যাওয়ার জন্য? পৃথা চোখ ঘুরে দেখলেও কক্ষের চারদিকে বিছানা ছাড়াও সোফা রয়েছে কক্ষে। আচ্ছা, এখন কি সে বাংলা সিনেমার মতো ওই সোফায় ঘুমাবে আর তুর্য বিছানায়? পৃথার হৃদয়ে তীব্র বিরোধিতা করলেও তার এই ভাবনা, সে কেন সোফায় ঘুমাবে? সোফায় ঘুমালে তুর্য ঘুমাবে। তাহমিনা বেগম তো বলেছিল আলাদা কক্ষে থাকার জন্য। আলাদা থাকলে তো আর এত ঝামেলা হতো না। এখন দুজনে দুই কক্ষে বিছানায় ঘুমাতে পারতো। পৃথার ভাবনার মধ্যে তুর্য বেশ 8 সাল বেঁধে বসলো বিছানায়। সাথে সাথে পৃথা চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল,